হিট অ্যান্ড রান করে আমরা শত্রুকে আঘাত করব এবং দ্রুত গতিতে ওখান থেকে আমরা সরে যাব। হঠাৎ করে 1971 সাল আমাদের প্রেক্ষাপটে আসে নাই। গোটা জাতি উদ্বেলিত ছিল 1971 নিয়ে। তার আগে সৃষ্টি হয়েছিল 1952, 54, 56, এগুলো বিভিন্ন পর্যায়ে ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন স্বাধিকার আন্দোলন, পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আন্দোলন, যে মরণপণ যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল 1971। সেই দিনটির কথা আমার এখনও খেয়াল আছে। সামনে আসতেছে নীলফামারীর নীলফামারীর বিজয়, 13ই ডিসেম্বর হানাদার মুক্তি দিবস, যেটাকে বলা যায় হানাদার মুক্তি দিবস হিসাবে নীলফামারীতে আমরা পেয়েছিলাম। বর্ডার এলাকাগুলিতে বেশিরভাগ যুদ্ধ সংগঠিত হয়েছিল, বিশেষ করে চিলাহাটি। প্রথম দিকে চিলাহাটিতে খুব বেশি অ্যাটাক হয়েছিল। সেখানে এফএফরা এবং বিভিন্ন বাহিনী সম্মিলিতভাবে, কিছু বিডিআর ছিল সেই সময়কার, বিডিআরের কিছু সৈনিকরা ছিলেন, তারপরে আনসার মুজাহিদরা ছিলেন। তারপরে আস্তে আস্তে আমাদের কিছু মুক্তিযোদ্ধা ট্রেনিং করার পরে আমরা যখন বিভিন্ন সেকশন কমান্ডার, সেকশন, প্লাটুন, কোম্পানি এগুলো যখন সৃষ্টি হয়, এগুলোর মধ্য দিয়ে বিশেষ করে চিলাহাটিতে একটা খানের শক্ত ডিফেন্স ছিল, সেখানে মাঝে মধ্যে যুদ্ধ হতো। তারপরে ওইদিকে ভিতরে দিতে গেলে ডাংহাট, টুনিরহাট, তারপরে বাইশপুকুর, এগুলোতে বড় বড় ঘাঁটি ছিল পাকিস্তান সেনাবাহিনীর। আমাদের পদ্ধতিটা ছিল হিট অ্যান্ড রান। আমরা সরাসরি মুক্তিযুদ্ধ যেটা করেছিলাম সেটাতে আমাদের সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে কিছু কিছু জায়গায় যুদ্ধ হয়ে থাকলেও কিন্তু আমাদের মূল আদর্শটা ছিল হিট অ্যান্ড রান করে আমরা শত্রুকে আঘাত করব এবং দ্রুত গতিতে ওখান থেকে আমরা সরে যাব। এই অবস্থায় কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ওদেরকে খুব বেকায়দায় ফেলে দিয়েছিলাম। বিশেষ করে ডাঙ্গারহাট, টুনিরহাট, বাইশপুকুর, এগুলো জায়গায় অহরহ যুদ্ধ হয়েছিল। কয়েকটি যুদ্ধতে আমি গিয়েছিলাম, বিশেষ করে সুটিবাড়ি হাটে এক রাত্রে আমরা ব্যাংকার চার্জ করতে গিয়েছিলাম। কিছু মুক্তিযোদ্ধা সবাই, এরা সব একটা বাহিনী নিয়ে আমরা ব্যাংকার অ্যাটাক করতে গেলাম। সুটিবাড়িতে বড় একটা ডিফেন্স ছিল পাকিস্তান সেনাবাহিনীর। অ্যাটাক করতে গিয়ে রাত তখন 2টা-3টা বাজে। 3টার সময় ব্যাংকার অ্যাটাক করলাম। ব্যাংকার অ্যাটাক করার পরে ব্যাংকারে আমরা গ্রেনেড কোর্লিং করে গেছি। অনেক দূর রাস্তা কোর্লিং করে, আমি নিজে ছিলাম কোর্লিং করে যাওয়ার পরে সেখানে স্ট্যান্ড গান দিয়ে ব্যাংকার ঢুকে ব্রাশ করলাম ব্যাংকারের সাইড দিয়ে, এবং গ্রেনেড চার্জ করার পর ওখান থেকে চলে আসি, কোনো সাউন্ড না পেয়ে চলে আসি। আসার সময় বেশ ওখানে মানুষ টানুষ ছিল না, বাসা বাড়ি, মানে অনেক বাড়িঘর ফাঁকা পড়েছিল। সেখান থেকে আমরা বাসা বাড়ির থেকে সাইডে ওখানে আসার পথে একটি মাছের জায়গা ছিল, মাছ, সেখানে প্রচুর মাছ আমরা ওখানে পেলাম। একটা জান ছিল যেটাতে মাছ ওখানে পড়তো, মাছ যেতে পারতো না। ওই মাছগুলি আমরা, অনেক ধরনের মাছ আমরা শেষ পর্যন্ত ছেলেদের লুঙ্গি খুলে, লুঙ্গির মধ্যে 4টা লুঙ্গিতে ভরে মাছ নিয়ে আসে। আমরা যখন খাচ্ছিলাম পরের দিন সকালবেলা 10টা-11টার সময় আমরা বড় বড় সরপুঁটি মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম। সেই সময় আমাদের গাইডার এসে বললো যে পাকিস্তান সেনাবাহিনী আপনাদের অ্যাটাক করার জন্য সামনে চলে আসছে, খুব কাছাকাছি চলে আসছে। তখন আমরা ভাতটা ফেলা দিয়ে সব অস্ত্রপাতি নিয়ে আমরা পাকিস্তান সেনাবাহিনীর অভিমুখে দৌড়াইলাম, দৌড় শুরু করছি। দৌড়ে সেই সুটিবাড়ি হাটের কাছাকাছি যাওয়ার পরে আর ছিল ওখানে, ওই আরের মধ্যে আমি একটা ছোট, মানে সহকর্মী সহ গেছিলাম, 4-5 জন ছিল, 4-5 জন সহকর্মী। আমার হাতে ছিল এসএলআর ছিল একটি, আর আমার সঙ্গে ছিল 7.62 রাইফেল সহ বেশ কিছু অটো রাইফেল ছিল। এরা সহ আমরা যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম, পাশে আমার বন্ধু রওশন ছিল, তারপরে এলএমজি পোস্ট ছিল, এলএমজি পোস্টে ওরাও গিয়েছিল সামনে আর এক সাইড দিয়ে। ত্রিমুখীভাবে আমরা যখন দৌড়াইতেছিলাম, ওই সময় হঠাৎ করে আমার সাইডে যে আমার সহকর্মী একজন ছিল, সে পট করে বলল যে ওস্তাদ, সামনে পাকিস্তান আর্মি দেখা যাচ্ছে। তখন বলার সঙ্গে সঙ্গে কিন্তু নামেও এখন আমরা লম্বা নিচে শুয়ে আমরা ফায়ার আরম্ভ করলাম। ও ফায়ারটা ওপেন করছিল, ও সাহস ছিল দুর্দান্ত, এবং সবাই একেবারে মুষলধারে বৃষ্টির মতো কিছুক্ষণ গুলি করার পরে আমরা ওখান থেকে সরে আসবো। কিন্তু তারপরে ওদের পাকিস্তান সেনাবাহিনীর
মুষলধারে গুলি শুরু হলো, এমন গুলি শুরু হলো আমরা আর নড়তে পারতেছিলাম না। তখন আমার একটি শুধু ভয় ছিল, আর বাঁশঝাড় ছিল অনেক, বাঁশঝাড়গুলো সমস্ত ফাটে ফাটে যাচ্ছিলো, বাঁশগুলো পটপট করে আওয়াজ হচ্ছিল। এই সময় মুষলধারে বৃষ্টির গুলির মধ্যে আমি অর্ডার দিলাম যে তোমরা যেভাবে পারো ব্যাক করো, মানে উঠাও, কারণ ছেলেগুলো যদি মারা যায়, আমার রসনের মানে ইয়েটা আছে, বাহিনীটা আছে, ওই বাহিনীর বেশ কিছু ছেলে ছিল আমার সঙ্গে, তখন একটা দায়ী হইতে পারি এটা মনে করে আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে বললাম গো ব্যাক, মানে তোমরা ব্যাক, পিছনের দিকে দাও। তখন ওখানে রোয়া খ্যাত ছিল, পানি টানি কিছু ছিল, পানির মধ্যে ছেলেরা দৌড়ে দৌড়ে কোল্ডিং করে যাচ্ছিল, আর মুষলধারে খানের গুলি আসতেছিল বৃষ্টির মতো। এমন সময় সবাইকে আমি ছেড়ে দেওয়ার পরে তারপরে আমি যখন ওখান থেকে ভাগবো, তখন আমি আর ভাগতে পারতেছিলাম না। আমার মধ্যে এমন অবস্থা হয়ে গেল, মনে হয় হাত পা আমার অসাড় হয়ে যাচ্ছিল। তারপরে এমনভাবে বৃষ্টির মতো গুলি হচ্ছিল, ওই গুলির মানে গুলিকে ভেদ করে আমি ওখান থেকে গুলিকে মানে অ্যাভয়েড করে আমি ওখান থেকে চলে আসবো, এটাও সম্ভব ছিল না। তারপর ঘুরে 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 কোল্ডিং বাদ দিয়ে ঘুরে ঘুরে আমি একটু সরে আসলাম। সরে আসে একটা বাড়ির মানে আইলের মধ্যে, বাড়ির যে ইয়া ছিল, কি বলে ওটাকে, ঘরের মধ্যে যে ইয়া লাগা থাকে না, পাহাড়ি ধাইরা যেটা বলি আমাদের আঞ্চলিক ভাষায়, ওই ইয়াটার মধ্যে ওইখানে যখন আমি পজিশন নিলাম, তখন ওখানে আবার আমার উপর সাংঘাতিকভাবে ফায়ার দিল। যাওয়ার পরে ওইখানে একটা গর্তের মধ্যে আস্তে আস্তে যাওয়ার পরে আমি একটা পর্যায়ে দেখলাম যে আর তো এখানে বাঁচবো না, আমাকে ধরে ফেলবে, নাহলে মারে ফেলবে। তখন আমি উঠে মারছি দৌড়, এমন দৌড় দিছি পানির মধ্যে দিয়ে শুয়ে 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 উঠে উঠে আমি কোনোভাবে জীবনটা সেভ করার পর যাওয়ার পরে আমি পানি চাইছিলাম, পানি তো জগ দিয়ে আমি গোটা জগের পানি খেয়ে ফেলছি। তারপরে খবর নিয়ে দেখি রজব এবং সুলতান নামে দুই ছেলে নাই। কি আমাকে বললো যে ওস্তাদ আমার সামনের থেকে ওদেরকে ধরে নিয়ে গেছে। ওরা কুমলাই নদীর পাশে আমাদের যুদ্ধটা হয়েছিল, কুমলা নদীতে ওরা জাম করছিল, জাম করার ফলে স্বাভাবিকভাবে ওদেরকে পাকিস্তান আর্মি এইভাবে চুলের মুঠ ধরে ধরে ফেলছে, একদম অস্ত্রপাতি সহ ধরে ফেলছে। আমরা তো ওখান থেকে চলে আসলাম। পরে ওরা কিছুক্ষণ পরে দেখলাম যে ওরা সামনের দিকে আবার গুলি দিয়ে অ্যাটাক, মানে সামনের দিকে অ্যাডভান্স হচ্ছে পাকিস্তান আর্মি। আস্তে আস্তে অ্যাডভান্স হইতে হইতে এমন অবস্থা হয়ে গেল, আমরা শেষ পর্যন্ত এখন ইন্ডিয়ার কাছে পর্যন্ত চলে আসছি। সেখানে তিস্তা নদী ছিল, তিস্তা নদী পার হয়ে আমরা যখন চলে আসছি, তারপর তিস্তা নদীর ওপারে সমস্ত বাড়িঘর যতগুলো ছিল সবগুলোতে আগুন দিয়ে জ্বলাইছে। এবং পরবর্তী পর্যায়ে আমরা যখন আসলাম, ওখানে দেখি যে যত মহিলা মানুষ ছিল, প্রায় 30-40 জন মহিলা মানুষকে গণহারে রেপ করে 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 ওরা চলে আসছে ওই পর্যন্ত। আমরা তখন আস্তে আস্তে ঠিক ইন্ডিয়ার অ্যাডজাসেন্ট ইন্ডিয়া পর্যন্ত আমরা চলে গেছি। ওখান থেকে ব্যাক করার পরে যখন দেখলাম যে অনেকগুলি আহত অবস্থায় মহিলা পড়ে আছে, ওদেরকে নৌকায় করে আবার মেখলিগঞ্জে নিয়ে গেছে হাসপাতালে চিকিৎসার জন্য, আর বাড়িঘর সমস্ত আগুন লাগাই দিছে। পরে রজব এবং সুলতান নামে দুই মুক্তিযোদ্ধাকে ওরা কুমলাই নদী আমার পাশ থেকে, আমি ওই সাইডে দৌড়েছি, মানে পিছন দিকে দৌড়েছি, ওরা সামনের দিকে দৌড়েছে না বুঝতে পেরে। ওদেরকে যখন ধরে নিয়ে আসে ওরা গোটা রাস্তা মানুষকে দেখাইতে ছিল, আসে ডোমার জায়গায় দাঁড় করায় দেখাইছিল, তোম লোক মুক্তি নাই দেখা হয়, বলে না দেখি নাই, বলে ইয়ে হ্যাঁ মুক্তি, এইভাবে চুলের মুঠ ধরে উঠাইতো আর নামাইতো রজব আর সুলতান। ওরা চলে আসলো। পরবর্তী পর্যায়ে আমরা রিপোর্ট নিয়েছি যে একটা ঢাকা গাড়িতে করে আমরা যে প্রথম ফায়ারটা দিয়েছিলাম, ওরা 2-3 জন পাকিস্তান আর্মি রাজাকার সহ 4-5 জন মারা গেছে। এটা একদম স্পষ্ট হয়ে গেছিলো আমাদের সবারই কাছে। ওরা কাদাকাজি করছিল পরবর্তী পর্যায়ে। তারপরে ওই যুদ্ধের পরে বাকি বেশ কিছুদিন ওইখানে একটা থমথমে অবস্থা বিরাজ করছিল, আর এমনিতে ওখানে মানুষ টানুষ ছিল না। পরবর্তী পর্যায়ে ওই জায়গাটা আর সামনে কোনো যুদ্ধ হয় নাই। পরে পাকিস্তান আর্মি ওখানে আর ঘাঁটি করে নাই। পরবর্তী পর্যায়ে ওরা ওখান থেকে বাইশপুকুরের ওই সাইডে গুড্ডিবাড়িতে যা ঘাঁটি করছিল। বাইশপুকুরে আমাদের বড় ডিফেন্স ছিল, ওখানে তারা আসতে পারেনি। তারপর ওখান থেকে বাইশপুকুরে আমরা প্রায় হিট করতাম, যে ওখান থেকে তাদেরকে ডিস্টার্ব করতাম। এই পর্যায়ে আরও কতগুলা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধগুলো এখন তার বর্ণনা করা এখানে সম্ভব নয়। ধন্যবাদ সবাইকে।